আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসআইটি টাস্ক থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্যারাগ্রাফ লিখন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্যারাগ্রাফ লিখন সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমাকে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তো আমি চাচ্ছি যে প্যারাগ্রাফ না লিখে শর্টকাট কমান্ড ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করতে। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে ইকুয়াল টু RAND ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি 4টা প্যারাগ্রাফ চাই এবং 4টা লাইন চাই, সেক্ষেত্রে আমি 4,4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপরে একটা ইন্টার দিলে দেখতে পাচ্ছেন যে আমরা প্যারাগ্রাফ পেয়ে গেলাম। এভাবে আমরা আমাদের ডেমো প্যারাগ্রাফ তৈরি করতে পারি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে অ্যালাইন। তো আমরা কোনো একটা প্যারাগ্রাফ যখন লিখি তখন সেই প্যারাগ্রাফটা অ্যালাইন করার প্রয়োজন হয়। তো বর্তমানে আমার যে প্যারাগ্রাফটি আছে সেটি লেফট অ্যালাইনে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লেফট অ্যালাইন। তো এই লেফট অ্যালাইন থাকা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি লেখা বাম দিক থেকে সমানভাবে থাকবে এবং ডান দিকে ফাঁকা থাকবে। তো আমরা চাইলে এই প্যারাগ্রাফকে মিডল অ্যালাইন করতে পারি। তো মিডল অ্যালাইন করার জন্য এই রিবনে থাকা এই মাঝখানে যে অপশনটি আছে সেন্টার, এই সেন্টারে আমরা ক্লিক করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে প্যারাগ্রাফটি আছে সেটি মিডল বরাবর অ্যালাইন হয়ে গিয়েছে। এই কাজটি আমরা কিবোর্ড থেকেও শর্টকাট কমান্ড ব্যবহার করে করতে পারি। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল+E যদি চাপ দেই তাহলে এই প্যারাগ্রাফটি সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এরপরে যেই অপশনটি আছে সেটি হচ্ছে রাইট অ্যালাইন। তো আমি নিচের যে প্যারাগ্রাফটি আছে এটি আমি রাইট অ্যালাইন করে দেখাচ্ছি। আমরা যখন কোনো প্যারাগ্রাফ অ্যালাইন করব সেই প্যারাগ্রাফটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তখন আমি এই নিচের প্যারাগ্রাফটাকে রাইট অ্যালাইন করব। এই জন্য আমি এখান থেকে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এই প্যারাগ্রাফটি রাইট অ্যালাইন হয়ে মানে ডান দিকে সমস্ত লেখা সমানভাবে আছে এবং বাম দিকে ফাঁকা রয়ে গিয়েছে। তো এই কাজটিও আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিবোর্ড থেকে রাইট অ্যালাইন করতে হলে কন্ট্রোল+R ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই প্যারাগ্রাফ রাইট অ্যালাইন হয়ে যাবে। এরপরে বন্ধুরা, এই যে উপরের আমরা যেটা সেন্টার অ্যালাইন করলাম এবং মাঝখানে যেটা আমরা রাইট অ্যালাইন করলাম, আমরা যদি এরকমভাবে করতে চাই যে আমাদের লেখাগুলা সব পাশে ডানে বামে সমান হবে, তো এই জন্য আমরা এখান থেকে জাস্টিফাই ক্লিক করতে পারি। তো জাস্টিফাই ক্লিক করলে আমাদের লেখাগুলো ডানে বামে সমান থাকবে। দেখতে পাচ্ছেন যে আমাদের লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন সমান। জাস্টিফাইয়ের কাজটিও আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড ব্যবহার করে করতে পারি। কন্ট্রোল+J দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেক্সটটি জাস্টিফাই হয়ে গিয়েছে। এরপরে যে অপশনটি আমি দেখাবো সেটি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটি হচ্ছে আমরা যখন কোনো একটি প্যারাগ্রাফ লিখব সেই প্যারাগ্রাফের প্রত্যেকটি লাইনের মাঝে কি পরিমাণ ফাঁকা আমরা রাখতে চাই বা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কি পরিমাণ রাখতে চাই, সেই কাজটি করার জন্যই হচ্ছে এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার হয়। তো এটা করার জন্য আমাদেরকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফের পাশে থাকা যে অ্যারো আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী লাইন স্পেস দিতে পারি। এছাড়াও আমরা যদি কোনো প্যারাগ্রাফের প্রথমে স্পেস দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করতে পারি। এরপরে আমরা যদি দুটি প্যারাগ্রাফের মধ্যবর্তী যে স্পেসটি আছে এই স্পেসটি যদি না রাখতে চাই, এটা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অপশনটি ব্যবহার করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে এই দুটি প্যারাগ্রাফের মাঝখানে যে ফাঁকা স্থানটি এটি এক হয়ে যাচ্ছে। এই ছিল লাইন স্পেস অ্যান্ড প্যারাগ্রাফের কাজ। এরপরে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে একটি প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। কোনো একটি প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হলে প্রথমে আমাদেরকে প্যারাগ্রাফের যে অংশটি আমরা কালার দিতে চাচ্ছি সেই অংশটি সিলেক্ট করে নিতে হবে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা শেডিং, এখানে যে অ্যারো বাটনটি আছে এখানে ক্লিক করলে আমরা কালার প্লেটটি পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে এই কালারটি ইউজ করছি। এরপরের যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে বর্ডার। আমরা চাইলে আমাদের এই প্যারাগ্রাফকে বিভিন্ন দিক থেকে বর্ডার দিতে পারি। সেজন্য প্রথমে প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে বর্ডার নামক যে অপশনটি আছে এই অপশনটির যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের বর্ডার দেওয়ার অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা বটম বর্ডার দিতে পারি, তাহলে প্যারাগ্রাফের নিচে একটি বর্ডার চলে আসবে। আমরা টপ বর্ডার দিতে পারি, লেফট রাইট। এছাড়াও যদি আমরা বর্ডার দেওয়ার পরে যদি চাই যে আমরা বর্ডারটি রাখবো না, সেক্ষেত্রে আমরা নো বর্ডার অপশনটি নির্বাচন করতে পারি। এছাড়াও আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফের আউটসাইডে বর্ডার দিতে পারি, সেই জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। তাহলে প্যারাগ্রাফের চারপাশে
একটি বর্ডার তৈরি হয়ে যাবে। এছাড়াও প্যারাগ্রাফের অভ্যন্তরীণ যদি কোনো একটি বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসাইড বর্ডার ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এই বর্ডার অপশন থেকে কোনো একটি লেখাকে একটি টেবিলের অভ্যন্তরে লিখতে পারি। সেই জন্য বর্ডারের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ড্র টেবিল যে অপশনটি আছে এটি নির্বাচন করব। এরপর আমাদের প্রয়োজন মতো জায়গায় আমরা এভাবে একটি টেবিল ড্র করতে পারি। টেবিলটি ড্র করার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে লেখার জন্য কার্সর চলে এসেছে। এখানে আমরা চাইলে বিভিন্ন কিছু লিখতে পারি। তো এই ছিল বর্ডার অপশনের কাজ। এরপরে যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বার। আমাদেরকে অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন লিস্ট তৈরি করতে হয় এবং সেই লিস্টটি আমরা বুলেটের সাহায্যে পয়েন্ট আকারে দেখাতে পারি। তো বুলেটস অপশনটি ব্যবহারের জন্য প্রথমে আমরা যে লাইনগুলোতে বুলেটস দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে বুলেটস যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের বুলেটস অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বুলেটস সিম্বলগুলি ব্যবহার করতে পারি। অনেক সময় আমাদের ডকুমেন্টের প্রেজেন্টেশনের কারণে আমাদের এই বুলেটস অপশনগুলো ডকুমেন্টসের ডান পাশে বা মিডল পয়েন্টে রাখতে হয়। তো সেই জন্য আমরা এখান থেকে চেঞ্জ লিস্ট লেভেল অপশনটি ব্যবহার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লেভেল আছে, এখানে 1 2 3 4 5 এভাবে অনেকগুলো লেভেল আছে। তো আমরা যদি এই লেভেলটি ইউজ করি, এটি হচ্ছে লেভেল 4, তাহলে এই অ্যারো চিহ্নটি এরকম গোল হবে, এরকম ডট আকারে চলে এসেছে। আমরা যদি আরো লেভেলে নিতে চাই, আমরা লেভেল 5 ইউজ করি, সার্কেল আকারে চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন বুলেট পয়েন্টকে লেভেল অনুযায়ী সরাতে পারি। এছাড়াও বন্ধুরা, আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী আমরা বুলেটস নিতে পারি। সেই জন্য এই ডিফাইন নিউ বুলেট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা বিভিন্ন সিম্বল, পিকচার ব্যবহার করতে পারি। তো সিম্বল যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম্বল আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতে পারি। আমি যদি এই বই যে সিম্বলটি আছে এটা ইউজ করতে চাই, তো এটা জাস্ট সিলেক্ট করে ওকে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার এই লাইনের প্রত্যেকটি লাইনের সামনে বুক চলে এসেছে। এখন যদি আমি এখানে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি বুলেটস পয়েন্টগুলো বুক আকারে চলে এসেছে। এছাড়াও যদি আমরা আমাদের নিজস্ব কোনো পিকচার ইউজ করতে চাই, সেজন্য আবার আমরা ডিফাইন নিউ বুলেটস অপশনে ক্লিক করব। এখান থেকে পিকচার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের ডেস্কটপ কিংবা অনলাইন থেকে আমরা বিভিন্ন পিকচার নিতে পারি। যদি আপনার ডেস্কটপে কোনো পিকচার থাকে যেটি আপনি এখানে বুলেটস আকারে ইউজ করতে চান, তাহলে এখান থেকে ব্রাউজ করে আনতে পারেন। অথবা আপনার পিসি যদি অনলাইন কানেক্টেড থাকে, তাহলে এই সার্চ অপশন থেকেও কিন্তু আপনি বুলেটস নির্বাচন করতে পারবেন বিভিন্ন পিকচারের মাধ্যমে। তা আমি এখানে একটি পিকচার ইউজ করি যেটা আমি অনলাইন থেকে নিতে যাচ্ছি, ফ্ল্যাগ। আমি বাংলাদেশি ফ্ল্যাগটা আমি ইউজ করতে চাই, সেজন্য নির্বাচন করব। তারপরে ইনসার্ট বাটনে ক্লিক করলেই আমার এই ফ্ল্যাগটি দেখছেন যে চলে এসেছে এখানে। এখন যদি আমি এখানে ওকে দেই, তাহলে প্রত্যেকটি লাইনের প্রথমে কিন্তু এই বাংলাদেশের যে ফ্ল্যাগটি আছে এটা আমরা ব্যবহার করতে পেরেছি। এভাবে আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো পিকচার এখানে বুলেট আকারে ব্যবহার করতে পারেন। তো এই ছিল বুলেটসের কাজ। এরপরে আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে নাম্বারিং। আমাদের এই লিস্টকে অনেক সময় বুলেট না দিয়ে নাম্বার দিয়ে প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে নাম্বারিং অপশনটি আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 1 2 3 4 অথবা ABCD রোমান সংখ্যা অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে রোমান সংখ্যা দেই, তো দেখতে পাচ্ছেন আমার এই লিস্টের প্রথমে রোমান সংখ্যা চলে এসেছে। এছাড়াও আমরা চাইলে এখান থেকে নাম্বার ইউজ করতে পারি। আমরা চাইলে এই নাম্বারগুলোকে বাংলাতেও আনতে পারি। তো সেই জন্য যেটা করতে হবে, এখানে এনে জাস্ট একটা ক্লিক করতে হবে, তাহলে এই নাম্বারগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এই ফন্ট অপশন থেকে এই সুতুনি সেটা সিলেক্ট করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমার এই নাম্বারগুলো কিন্তু বাংলাতে চলে এসেছে। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ইনডেন্ট। অনেক সময় আমাদের প্যারাগ্রাফে কোনো একটি লাইনকে একটি নির্দিষ্ট দূরত্বে নিয়ে সাজাতে হয়, সেজন্য আমরা ইনক্রিজ অথবা ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করতে পারি। তো এটার জন্য যেটা করতে হবে, এরপরে আমি যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট। তো ইনক্রিজ ইনডেন্ট বা ডিক্রিজ ইনডেন্টের কাজ কি? অনেক সময় আমাদের বিভিন্ন আর্টিকেল বা ডকুমেন্ট লেখার প্রয়োজনে সেই ডকুমেন্টের বামে অথবা ডানে আমাদেরকে কোনো একটা ইমেজ ইউজ করতে হয় বা কোনো একটি চিত্র বসাতে হয়। সেই জন্য আমাদের এই প্যারাগ্রাফকে একটু ডানে বা বামে সরিয়ে নিয়ে ছবিটি বসানোর জায়গা তৈরি করে নিতে হয়। সাধারণত আমরা বিভিন্ন ম্যাগাজিন অথবা পত্রিকায় এই ইনডেন্টের ব্যবহার দেখতে পারি। তো আমি একটু দেখাই। আমি যদি এই প্যারাগ্রাফকে একটু ডান দিকে সরিয়ে নিতে চাই একটা ছবি বসানোর জন্য, তাহলে আমাকে ইনক্রিজ ইনডেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছি আমার এই প্যারাগ্রাফটি ডান দিকে কিন্তু সরে যাচ্ছে এবং সুন্দরভাবে একটি জায়গা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এই অংশটুকুতে আমাদের কোনো একটি পিকচার ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এখন এই লেখাটি বামে সরিয়ে আনতে চাই, তাহলে আমরা ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করব। তো এই ছিল ইনডেন্টের কাজ। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে শর্ট। কোনো একটি তালিকাকে
যদি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই শর্ট অপশনটি ব্যবহার করতে পারি। ধরুন আপনার কাছে অনেকগুলো ব্যক্তির নাম আছে, যাদের নাম এ দিয়ে তারা সব একসাথে আসবে, যাদের নাম বি দিয়ে তারপরে সিরিয়াল তারা আসবে, এইভাবে যদি আপনি সাজাতে চান তাহলে এই শর্ট অপশনটি ব্যবহার করতে পারেন। অথবা আপনার কাছে অনেকগুলো নাম্বার আছে, যে নাম্বারগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে একের পরে 5, 5-এর পরে 3, 3-এর পরে 2 এইভাবে যদি থাকে, তো আপনি চাইলে এই নাম্বারগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে আনতে পারেন এই শর্ট অপশনটি ব্যবহার করে। এখানে আমি কিছু ফলের নাম লিখেছি, যা আমি শর্ট করে দেখাবো। শর্ট অপশনে ক্লিক করলে আমরা একটি ডায়লগ বক্স পাবো, যেখান থেকে আমরা প্যারাগ্রাফ, হেডিং অথবা ফিল্ড এই 3টা জিনিস আমরা শর্ট করতে পারবো, টেক্সট আকারে, নাম্বার আকারে, ডেট আকারে। ধরুন আপনার কাছে কোনো একটি নামের তালিকা আছে, যে নামের তালিকাটা আপনি শর্ট করে আনতে চাচ্ছেন ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে ক্রম অনুসারে। সেই ক্ষেত্রে আমরা টাইপ টেক্সট অপশনটি নির্বাচন করে, এবং আমি যদি ডিসেন্ডিং দেই তাহলে নিচ থেকে উপরে যে ক্রম থাকবে সেই ক্রম অনুসারে এই লেটারগুলো সাজানো হবে। আর যদি অ্যাসেন্ডিং দেই তাহলে উপর থেকে নিচে যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী সাজানো হবে। তো আমি এখানে অ্যাসেন্ডিং দিচ্ছি, অ্যাসেন্ডিং দিয়ে যদি ওকে দিই তো দেখতে পাচ্ছেন এ বি সি নাই, ডি ই এফ জি, এভাবে ফলের নামগুলো কিন্তু লেটারের ক্রম অনুসারে সাজানো হয়ে গিয়েছে। আবার যদি আমি চাই যে শেষ থেকে শুরু হবে, তাহলে এই শর্ট অপশনে এসে আমি ডিসেন্ডিং এ ক্লিক করে ওকে দিয়ে দিলে শেষ থেকে শুরু হবে। তো এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ড। ফাইন্ড অপশনটি ব্যবহার করে আমরা আমাদের প্যারাগ্রাফে থাকা কোনো একটি নির্দিষ্ট শব্দকে খুঁজে বের করতে পারি। আমি যদি এখন দেখতে চাই যে আমার এই প্যারাগ্রাফে ভিডিও কথাটি কোথায় কোথায় আছে, তাহলে আমি এই ফাইন্ড অপশনের মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করতে পারবো। আমি এখানে লিখবো ভিআইডিও, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই প্যারাগ্রাফে যেখানে যেখানে ভিডিও ওয়ার্ডটি আছে এটি হাইলাইটস হয়ে গিয়েছে। মূলত এই ফাইন্ড অপশনের মাধ্যমে আমরা অসংখ্য লাইনের ভিতর থেকে বা অসংখ্য শব্দের ভিতর থেকে আমাদের প্রয়োজনীয় যে শব্দটি আমরা খুঁজে পেতে চাচ্ছি, এই ফাইন্ডের মাধ্যমে আমরা খুব সহজেই তা খুঁজে পেতে পারি। এরপরে যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে রিপ্লেস। এই রিপ্লেস অপশনের মাধ্যমে আমরা কোনো একটি শব্দকে যদি আমরা রিপ্লেস করতে চাই অন্য একটি শব্দের দ্বারা, তাহলে এই রিপ্লেস অপশনটি আমরা ব্যবহার করব। ধরা যাক আমার এই প্যারাগ্রাফে যে ভিডিও যে কথাটি আছে, এই ভিডিও কথাটি আমি অডিওতে রূপান্তর করতে চাই। এখানে ভিডিও যেখানে যেখানে আছে সব জায়গাতে ভিডিও না হয়ে অডিও লেখাটা স্থানান্তরিত হবে। এই ফাইন্ড হোয়াটে আমরা যে শব্দটি চাচ্ছি চেঞ্জ করতে, সেই শব্দটি লিখব, এবং রিপ্লেস উইথ যে ওয়ার্ডটি আছে এখানে সেই শব্দটি দ্বারা আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেই শব্দটি এখানে লিখব। আমি একটু এখানে সরিয়ে নেই, আমি এটা রিপ্লেস করলাম অডিও। এরপরে আমার এই পরে যে ভিডিওটি আছে এখানে আবার আমি রিপ্লেস দিলাম অডিও। এভাবে আমরা চাইলে একটি একটি করে করতে পারি, অথবা আমি যদি একবারে রিপ্লেস অল দিয়ে দিই তাহলে একবারে যেখানে যেখানে ভিডিও আছে সবগুলো একসাথে অডিওতে রূপান্তরিত হয়ে যাবে। তো এই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ। এরপরে যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে সিলেক্ট। অনেক সময় আমরা আমাদের প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের লাইন বা শেপ ইউজ করে থাকি, যেটা পরবর্তীতে আমরা নির্বাচন করতে চাইলে খুব সহজে নির্বাচন করতে পারি না। সাপোজ আমি যে প্যারাগ্রাফের নিচে যে লাইনটা টানলাম, এই লাইনটা আমি যদি এখন নর্মালি নির্বাচন করতে চাই, আমি কিন্তু নির্বাচন করতে পারছি না। তো এই সিলেক্ট অপশনটি ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো অবজেক্টকে ধরে আনতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই অবজেক্টটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাব নিয়ে। এই ইনসার্ট ট্যাবের অধীনে যে রিবনগুলো আছে আমরা কিভাবে একটি টেবিল তৈরি করতে পারি, আমরা কিভাবে একটি পিকচার ইনসার্ট করতে পারি, আমরা কিভাবে শেপ ব্যবহার করতে পারি, এই ধরনের বিভিন্ন অপশন নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।